শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেছি, আর সেই বিষয়টি হচ্ছে মেরুদণ্ড ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ, এটি নিউজকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা আজকে মেরুদণ্ড ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা সম্পর্কে জানবো। সেই চিকিৎসাগুলো নিয়ে আমরা আসছি, কিন্তু শুরুতেই জানতে চাইবো যে আসলে মেরুদণ্ড বলতে আমরা শরীরের কোন অংশটিকে বুঝবো? ধন্যবাদ আপনাকে। আসলে এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে মেরুদণ্ড কি, বা অনেক সময় রোগীরা তাদের আঞ্চলিক ভাষায় প্রকাশ করতে চায়। যেমন আমরা অনেক সময় বলি যে কোমরের সমস্যা, তো সেটা অনেকে বুঝতে চায় না যে এটা আবার কি। মেরুদণ্ড আসলে আমাদের মূলত শিরদাঁড়ারে আমরা বুঝাই। শিরদাঁড়াটা হচ্ছে ঠিক মাথার ঘাড়ের থেকে শুরু করে পিঠ, মানে ঘাড় তো আসি, ঘাড়, পিঠ, কোমর, একেবারে পায়খানা রাস্তা পর্যন্ত যে টোটাল যে শিরদাঁড়া, যেখানে 33টা ভার্টেব্রা আছে টোটাল, এবং 2 ভার্টেব্রা মাঝখানে ডিস্ক থাকে, ইন্টারভার্টেব্রাল ডিস্ক। তাহলে এই শিরদাঁড়াটা হচ্ছে অনেকে আমরা বলি ব্যাকবোন, জি, বা যেমন বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এরকম আমাদের শরীরের এই শিরদাঁড়াটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার, বডিকে ধরে রাখে। যেমন উপরে মাথাকে ধরে রাখে, বডি যেমন আমাদের সামনে যে বুক আছে, পেট আছে, এটাকে ধরে রাখে, এবং কোমর থেকে নিচে যে পায়ের অংশটার সাথে এই পুরো মেরুদণ্ডটা একটা যেটা হচ্ছে বায়ো ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, একটা বডি একটা নেচার থাকে যেটার মাধ্যমে আমাদের চলাফেরা, কাজকর্ম, উঠা বসা আমরা করতে পারি খুব সহজে থাকে। জানতে চাইবো যে আসলে আপনি যেরকমটা বললেন যে ঘাড় থেকে শুরু করে আমাদের পায়খানার রাস্তা পর্যন্ত আসলে এই মেরুদণ্ডের অবস্থান হয়ে থাকে, ঠিক কোন অংশে আসলে ব্যথা হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে এই শিরদাঁড়ার যে কোনো জায়গায় সমস্যা হতে পারে, বাট আমরা যারা চিকিৎসক আছি এবং আমাদের কাছে যায় যে সকল রোগীগুলো আসে, স্পেশালি শিরদাঁড়া বা মেরুদণ্ডের ব্যথা বেদনার মধ্যে অন্যতম সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে কোমরে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ঘাড়ে এবং পিঠেও হতে পারে, তবে বেশি হয় সবচেয়ে বেশি কোমরে, এবং তারপরে মানে তুলনামূলকভাবে আমরা স্টাডি করলে দেখা যায় ঘাড়ের সমস্যা আছে, তারপরে পিঠের সমস্যা, এবং এই সমস্যা কোমরের সবচেয়ে নিচের অংশে বেশি হয় এবং ঘাড়ের সবচেয়ে উপরের অংশে বেশি হয়ে থাকে। আচ্ছা, সেটির কি নির্দিষ্ট কোনো বয়স থাকে নাকি যে কোনো বয়সে হতে পারে? এই সমস্যা যে কোনো বয়সে হতে পারে মেরুদণ্ডের সমস্যাগুলা, কিন্তু আমরা সাধারণত অ্যাডাল্ট থেকে মানে 18 থেকে শুরু করে বয়োবৃদ্ধ, ধরেন 60, 70, 80, 90 বছর বয়সের রুগীদের মানে বেশি পরিমাণ আমরা এই বয়সের রুগীগুলা বেশি পেয়ে থাকি। আচ্ছা, এবার জানতে চাইবো যে এই ব্যথাগুলোর আসলে এই যে ব্যথা হচ্ছে আপনি বললেন, সেই ব্যথাগুলো হওয়ার পেছনে আসলে কি কারণ কাজ করে থাকতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমরা আসলে মেরুদণ্ডের সমস্যা বা ব্যথা বেদনার ক্ষেত্রে কারণটা হচ্ছে ইম্পর্টেন্ট। জি, আমরা যে চিকিৎসাগুলো করি অনেক সময় দেখা যায় রোগী ভালো হয়ে গেল আবার ব্যাক করছে, বা সুস্থ হয়ে গেল আবার ব্যথা হচ্ছে। হয়তো সে ঘাড় ব্যথা নিয়ে আসছে, আপনি চিকিৎসা নিল, ভালো হলো, কয়দিন পরে সে পিঠের ব্যথা নিয়ে আসছে, বা কোমর ব্যথা ভালো হয়ে গেল আবার কোমর ব্যথা নিয়ে আসছে। এর মূল কারণটা হচ্ছে আমাদের রোগ নির্ণয়ে অনেক সময় প্রবলেম হয়, বা আইডেন্টিফিকেশন হয় না, বা রোগী রোগ সম্পর্কে অবগত না যে তার কেন এই সমস্যাটা হচ্ছে। আমি আমার প্র্যাকটিসে দেখছি যে আমি যখন বোঝাতে চাই যে আপনার এই প্রবলেম বা এই সমস্যার কারণে আপনার পিঠে ব্যথা হয় বা কোমর ব্যথা যেখানেই হোক, রোগী অনেক সময় বলে স্যার এটা আমাদের জানার দরকার নেই। কেন স্যার, আমি জেনে কি করব, এটা তো ডাক্তারদের কাজ। কিন্তু আমি বলি রোগীকে তার রোগ জানতে হবে, এবং যদি রোগী রোগ না জানে তাহলে কিন্তু তার এটা বারবার রিপিট হবে, বারবার প্রবলেমটা আসবে। কারণ শিরদাঁড়ার মোস্ট অফ দ্য পেইন কিন্তু আপনার মেকানিক্যাল, মানে রোগী নিজে তৈরি করে। তার মধ্যে অন্যতম আমি কিছু প্রবলেমগুলোর নাম বলি, যেমন স্লিপ ডিস্ক বা অনেক সময় আমরা বলি PLID, বা অনেক সময় বলি ডিস্ক প্রোলাপস, বা অনেক সময় বাংলাদেশে মানুষকে বোঝানোর জন্য আমরা বলি রক্তচাপ খেয়েছে বা হাড় বেড়ে গিয়েছে।
এই স্লিপ ডিস্কটা কমন, এটা ঘাড়ে C4, 5, 6 এবং কোমরে L5S1 একেবারেই কমন। এই লেভেলগুলোতে হয়, যেটাকে অনেক সময় আমরা বলি কোমরের ক্ষেত্রে সায়াটিকাও বলা হয়। এগুলা কমন। তারপরে হচ্ছে আপনার বয়সজনিত এইজিং প্রসেসজনিত স্পন্ডাইলোসিস, যেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলে। আর্থ্রাইটিসের অন্যতম কারণ যে এইজিং প্রসেসজনিত বা বয়সজনিত বা পোস্ট ট্রমাটিক যে স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোসিস মানে যদি মেরুদণ্ডে হাড় ও জোড়া ক্ষয় রোগ হয়, এগুলো একেবারেই কমন শিরদাঁড়ার আপনার প্রবলেমের জন্য। তারপরে হতে পারে মেরুদণ্ডে লিস্থেসিস, মানে একটার উপরে একটা হাড়, আমরা যে বললাম 33টা ভার্টেব্রা, তো এটা ঘাড়েও হতে পারে, কোমরেও হতে পারে, হাড় সরে যেতে পারে, লিস্থেসিস। এই সরে যাওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আপনার আঘাত বা পড়ে যাওয়া। রুগী হয়তো পড়ে গিয়েছিল 10 বছর আগে, 15 বছর আগে, 5 বছর আগে, রুগী আর ওটাকে আমলে নেই, ভালো হয়ে গিয়েছে বা ব্যথা নাই, কিন্তু আফটার দ্যাট দেখা যায় যে আস্তে 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 হাড়গুলা সরে যায়। এবং বয়স বাড়ার সাথে সাথে যখন অস্টিওআর্থ্রাইটিস বা স্পন্ডাইলোসিস ডেভেলপ করে, তখন কিন্তু লিস্থেসিসটা আরও মানে বেশি থেকে বেশি হতে পারে। তারপরে কমন সমস্যা হচ্ছে আমরা বলি মেকানিক্যালের মধ্যে মাসেল স্পাজম হতে পারে, মাংসপেশি। অনেক কারণ দেখবেন, অনেকে বলে সকালে ঘুম থেকে আর ঘাড় নাড়াতে পারছে না, বা কাজ করতে গিয়ে হঠাৎ টান লাগে, বা অনেকে রাতে ঘুমের মধ্যে আর নড়তে পারছে না, যে কোমরে টান খেয়ে পা টান খেয়ে মাসেল পুল হয়ে আসে। এই মাসেল পুল হওয়ারও আবার এনাদার কারণ আছে, মানে এর মধ্যে ধরেন আপনার কাজের ভুল, কম্পিউটারের ব্যবহার, বা আমরা এখন মোবাইল ফোন সারাদিন চালাই, বা এক নাগারে আপনি একদিকে বসে কাজ করছেন বা সামনে ঝুঁকে বসে কাজ করছেন, এই যে টানা কাজ, বা বিছানা, অনেকে ফোম বা জাজিমে ঘুমায় যেটা উঁচু নিচু থাকে, হাই পিলো, খুব উঁচু পিলো বা 2-3টা বালিশ ব্যবহার করে, অনেকে রেলিং, খাটে রেলিংয়ে শুয়ে ঘুমায়, খেয়াল করে না, ম্যাল অবস্থান মানে ভুল অবস্থান, এই সকল কারণে মাসেল পুল হয়ে যেতে পারে। তখন কিন্তু ঘাড় বা কোমর মানে সিভিয়ার পেইন এটা দেখা দিতে পারে। আমাদের শরীরে বিভিন্ন রোগ আছে যেটা আপনার আমরা না চাইলেও হবে, যেমন জেনেটিক্যাল কিছু ডিজিজ আছে যেটা আমরা আর্থ্রাইটিস, অ্যানাদার অটোইমিউন আর্থ্রাইটিস, যেমন আপনার অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, বা বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আপনার এই জাতীয় শিরদাঁড়া ব্যথা বেদনা হতে পারে। এগুলা কমন। আচ্ছা, অনেকগুলো আপনি কারণের কথা বললেন। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো থেকে কিছু প্রশ্ন, আসলে সব প্রশ্ন আসলে বলা সম্ভব নয়, কিছু প্রশ্ন আমরা সিলেক্ট করেছি। আমাদের ফেসবুক থেকে জানতে চেয়েছেন শাহ মোহাম্মদ সানাউল্লাহ, তিনি বলেছেন তার বয়স 40, পেশায় শিক্ষক। তার প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম স্যার, পিঠের মাঝখানে হাড্ডিতে চাপ লাগলে ব্যথা পাই, ঝাঁকি লাগলে ব্যথা পাই, বাম পায়ের রানের গোশত অবশ লাগে, অল্প ঘাড় ব্যথা আছে, 20 দিন আগে এমআরআই করিয়েছি, একজন ডাক্তার বলেছে পিএলআইডির সমস্যা, অপারেশন বা ইনজেকশন লাগবে, অন্যজন বলছেন শুধুমাত্র ব্যায়ামে ভালো হয়ে যাবেন। 20 দিন ধরে ব্যায়াম করছি ও ওষুধ খাচ্ছি, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। মেহেরবানি করে আপনার পরামর্শ চাই। এটা খুবই একটা মানে সুন্দর প্রশ্ন, এবং এই প্রশ্নের মাধ্যমে বাকি রোগীরাও তাদের উত্তরটা পেয়ে যাবে। প্রথম কথা হচ্ছে ডায়াগনোসিস অলরেডি কনফার্ম, যে পিএলআইডি, যেহেতু ডাক্তার দেখিয়েছে এমআরআই দিয়ে আমরা এটা সাধারণত আমরা কনফার্ম করে থাকি। এখন আসেন ট্রিটমেন্ট কি। পিএলআইডির প্রাইমারি ট্রিটমেন্ট, যদি এটা নতুন হয়, ধরেন তার জীবনে ফার্স্ট, সে হয়তো 2-3 মাস ধরে প্রবলেমে ভুগছে, তাহলে আমরা বলবো যে আপনি কমপ্লিট বেড রেস্টে থাকবেন 7 থেকে 10 দিন। ইন দ্য মিন টাইম ডাক্তার সাহেব যদি কোনো ওষুধ দিয়ে থাকে ওষুধ খাবেন, এবং উনি যদি কোনো এক্সারসাইজ দিয়ে থাকে আপনি এক্সারসাইজ করবেন। এটা যদি আপনি 15-20 দিনের মধ্যেও ভালো না হয়, তাহলে তাকে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে হবে। মানে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ দিয়ে থাকি, এবং আমি সাজেস্ট করি রুগীদেরকে সাধারণত কমপ্লিট হসপিটালাইজেশন হয়ে এই ট্রিটমেন্টটা করা। এতে রুগী কিন্তু 100% রিকভারি হবে, 100% সে সুস্থ হয়ে যাবে। এবং পাশাপাশি উনি কিন্তু পেশা একজন শিক্ষক বলছিল, তো ওনার শিক্ষকতা কোথায় প্রবলেম হচ্ছে, কাজের ক্ষেত্রে ধরেন
উনি যে টিচিং মানে করায় স্টুডেন্টদেরকে, তখন উনি কি দাঁড়িয়ে করা বা কিভাবে করে, ওনার ওই লাইফ স্টাইলটা আমাদেরকে নিতে হবে। এবং ওনার টোটাল সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন উনি কি করেন, ওই স্টাইলটাতে কোথাও একটা প্রবলেম হচ্ছে তার। সেটা হতে পারে চলাফেরায়, কাজকর্মে, বসা বা শোয়া। আমরা ওইটা আইডেন্টিফাই করে ওনাকে আমরা কারেকশন করে দেব। মানে প্রতিটা রোগী আলাদা একটা কেস, এবং রোগ কমন, ধরেন পিএলআইডি, কিন্তু ধরেন একজন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে পিএলআইডির যে কারেকশন বা প্রিভেনশন একজন শিক্ষকের ক্ষেত্রে কিন্তু তা না। দুই শিক্ষকের মধ্যে ডিফারেন্স হবে, কারণ মানুষের এক একজনের জীবনযাত্রা মান, তার মানে ব্যবস্থা ভিন্ন। কেউ হয়তো রিক্সায় চড়ে, কেউ হয়তো গাড়ি ইউজ করে, কেউ হয়তো ট্রেনে চড়ে, কেউ হয়তো হেঁটে হেঁটে অফিসে যায়। সো তার এই যে লাইফ স্টাইলটা আমরা কিন্তু কারেকশন করা দরকার। আর যদি এই কনজারভেটিভ চিকিৎসা আমি বললাম দুইটা ওয়ে যদি না করতে পারে বা ফেল করে, বা রুগীর যদি এমন ব্যথা হয় যে এমআরআইতে দেখলাম আমরা প্রোট্রুডেড ডিস্ক বা ক্যানেল স্টেনোস্ট হয়েছে, বা পা টোটালি প্যারালাইসিস বা হাত প্যারালাইসিস, তখন সার্জারি ইন্ডিকেটেড, তখন আমরা বলি। তবে সেটা 5% সর্বোচ্চ, মানে পিএলআইডির 100টা রুগীর মধ্যে সর্বোচ্চ 5টা রুগীর অপারেশনের প্রয়োজন হতে পারে। আমার মনে হয় উনি উত্তর পেয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আরও দর্শকদের প্রশ্ন নিব। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম মেরুদণ্ড ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে। সাথে আছেন আমাদের বিশেষজ্ঞ অতিথি। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম। এবার জানতে চাইবো আসলে যে আপনি বললেন যে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটি যে কোনো রোগের ক্ষেত্রেই। আসলে আপনারা কিভাবে কনফার্ম হয়ে থাকেন যে এই রোগী মেরুদণ্ডের ব্যথায় ভুগছে বা এরকম কিছু, বা কি সমস্যা আক্রান্ত? এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত একটা রোগীর এইজ একটা ইম্পর্টেন্ট, দ্বিতীয়ত তার পেশা ইম্পর্টেন্ট, যে সে কি করে, তৃতীয়ত তার কোনো মানে জানা মতে কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে কি না। অনেক সময় রুগী বিভিন্ন রোগে আক্রান্ত থাকে, রুগী বলে আমাদের কাছে যে আমি দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত, দীর্ঘদিন বা আমি পড়ে গিয়েছিলাম, যে হিস্ট্রি, মানে আমরা এই যে হিস্ট্রি টেকিংয়ের মাধ্যমে আমরা প্রাইমারিলি আমরা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারি বা অ্যাসেস করতে পারি যে সম্ভবত এই প্রবলেম, এবং হিস্ট্রি নেওয়া কতদিন ধরে তার এই সমস্যা, এবং এটার সাথে কোনো পেশা জড়িত কিনা। ধরেন আমাদের কাছে প্রায় মিডল ইস্ট থেকে রুগী আসে, ইউরোপ এমিরেট থেকে চিকিৎসার জন্য, ব্যথার জন্য রুগী আসে, তখন আমরা বুঝতে পারি যে সে কি সমস্যাটা নিয়ে আসছে, এবং বাংলাদেশে কোন জোনের রুগী কি জাতীয় মেরুদণ্ডের সমস্যা ভোগে, এটা কিন্তু আমাদের অলরেডি মানে দীর্ঘদিনের প্র্যাকটিসের কারণে আমরা বুঝতে পারি যে তার কি হতে পারে। তো আমরা যখন কোশ্চেন করি যে আপনি কি এই কাজ করেন বা এই জাতীয় কোনো সমস্যা ভুগছেন, তখন সে বলে হ্যাঁ স্যার, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে তার এই প্রবলেমটা কি হয়েছে। তারপরেও আমরা অনেক সময় ফিজিক্যাল অ্যাসেস করি। স্পাইনের ক্ষেত্রে স্পাইন মুভমেন্ট করলে আমরা বুঝতে পারি, তার বিভিন্ন আমরা স্পেশাল টেস্ট বলি। স্পেশাল টেস্টের মধ্যে যেমন আমি হয়তো কিছু নাম বলতে পারবো, এটা তো সাধারণ পাবলিক বুঝবে না। তারপরে যেমন আমরা সার্ভাইকাল কম্প্রেশন টেস্ট, ডিট্রাকশন টেস্ট, বা যেমন স্পাইনের ক্ষেত্রে স্কোবার্স টেস্ট বা এসএলআর, এই জাতীয় কিছু আমরা স্পেশাল ডায়াগনোসিস করি আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে। দেন আমরা মনে হইলে আমরা কিছু রেডিওলজিক্যাল এক্সামিনেশন করতে পারি, যেমন এক্স রে, সিটি স্ক্যান, অনেক ক্ষেত্রে আমরা এমআরআই, যেটা এর আগে এক রুগী বলল যে ডায়াগনোসিস করা হয়েছে বাই এমআরআই এর মাধ্যমে, এবং অনেক ক্ষেত্রে আমরা কিছু ব্লাড টেস্টের প্রয়োজন হতে পারে যদি মনে হয় যে কোনো একটা অটোইমিউন ডিসঅর্ডার থাকতে পারে, কোনো আর্থ্রাইটিস থাকতে পারে, তখন আমরা হয়তো কিছু সেরোলজিক্যাল টেস্ট করে থাকি। ধরেন কমন কিছু ব্লাড টেস্ট, সিবিসিটা সব ডাক্তাররাই করে, আপনারাও করেন, কমন জিনিস। তারপরে হচ্ছে ডায়াবেটিসটা দেখা, কোনো বাত জাতীয় রোগ শরীরে আছে কিনা। এবং আমাদের যারা দক্ষিণাঞ্চলীয় মানুষ এবং ইউরোপ আমেরিকা বা প্রবাসী যারা আছেন, তাদের কিন্তু ইউরিক অ্যাসিডের একটা কমপ্লেইন থাকে, স্পেশালি মধ্যপ্রাচ্যে। তো আমরা ইউরিক অ্যাসিডটা চেক করি যে এটা আছে কিনা। আপনি জানেন যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এবং
ইদানিং আমরা আবার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি পাচ্ছি বাংলাদেশেও, সারা ওয়ার্ল্ডই। সো এটা খাদ্যাভ্যাসের কারণে। তো আমরা কিছু মিনারেল টেস্ট করি যে এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা, এবং এইজ একটা ফ্যাক্টর। যদি এইজ বেশি থাকে তো তাহলে সহজেই বোঝা যায় যে উনি এক্সরে করলে যে ওনার স্পন্ডাইলোসিস বা হাড় ক্ষয়জনিত প্রবলেমের কারণে হয়তো মেরুদণ্ডের সমস্যা দেখা দিচ্ছে। জি, আমরা আরও একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছেন ইউটিউব থেকে অনিক কুণ্ডু। তিনি বলেছেন, ডক্টর আমি ইন্ডিয়া থেকে বলছি, এজ 20, আমি গত 8 মাস ধরে এই কোমর ব্যথাতে ভুগছি, আর অনেক আসুস ভিটামিন D3 60Kও খেয়েছি, আর ক্যালসিয়াম ট্যাবলেটসও খাচ্ছি, কিন্তু আমার ব্যথা কমছে না, আর এক্সারসাইজও করছি, এখন উপায় কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে ইন্ডিয়া ভাষাভাষী যারা আমাদের পশ্চিমবঙ্গ, তাদের কিন্তু আমাদের একই ভাষাভাষী। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের ডিপিআরসিতে নিয়মিত ইন্ডিয়া থেকে রুগী আমাদের এখানে চিকিৎসার জন্য আসছে, যেটা হচ্ছে রিভার্স হচ্ছে। যেমন আগে আমাদের দেশের রুগীরা ইন্ডিয়া চলে যেত, এখন আমাদের এখানে আসছে। আমাদের ডিপিআরসির যে ইউটিউব এবং আমার ইউটিউব পেজে গেলে দেখবেন অনেক রুগী সাক্ষাৎকার দিয়েছে। তো এটা আমাদের দেশের, আমরা মনে করি, আমরা প্রাউড ফিল করি যে এখন তাদের ওখান থেকে আমাদের এখানে রুগী আসছে। তার ধারাবাহিকতা তারা কিন্তু নিয়মিত প্রশ্ন করছে আমাদেরকে বিভিন্ন মাধ্যমে। তো ওনার যে সমস্যাটা আমার কাছে যেটা মনে হয় যে ওনার যে এইজ, সব মিলে এটা একটা মেকানিক্যাল প্রবলেম, বড় কোনো প্রবলেম না। উনি একটু ওনার লাইফস্টাইলটা চেক করুক, যে উনি পেশা লেখে নাই, যে উনি কি করে, এই করার ক্ষেত্রে বসাটা ঠিক আছে কিনা, বা কাজের ধরনটা ঠিক আছে কিনা, বা যে সেই স্ট্রেস নিয়ে কাজ করছে কিনা। ধরেন সারাদিনই বসে বসে থাকলো 2-3 ঘন্টা করে বা 5-6 ঘন্টা টানা, এই অভ্যাসগুলো পাল্টাতে হবে। প্রতি 1 ঘন্টা পর পর একটু উঠতে হবে, হাঁটতে হবে, বা দাঁড়িয়ে কাজ করলে একটু পায়চারি করতে হবে। তারপরে ওনার শোয়ার বিছানাটা ঠিক আছে কিনা, এটা একটু কারেকশন করা। মোবাইলে আমরা সবাই আসক্ত, এই যে মোবাইলটা অতি দীর্ঘ সময় ধরে দেখছে কিনা, তো এইখান থেকে বের হয়ে আসা। এবং এই ক্ষেত্রে উনি যদি যে এটা বলছে যে উনি যে ট্রিটমেন্টে, এটা তো কাজ যদি না হয়, উনি ওনার দেশে হোক বা বাংলাদেশে আসতে পারে। আমরা এই ক্ষেত্রে উনি একজন বাত ব্যথা বা রিহ্যাব ফিজিও স্পেশালিস্টকে দেখিয়ে প্রয়োজনে বিভিন্ন এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি এগুলো হয়তো প্রয়োজনে নিতে হতে পারে। জি, সেই প্রসঙ্গে আসছিলাম। আমাদের অনুষ্ঠানে আজকে বিষয়বস্তু যেরকমটা চূড়ান্ত করে হয়েছে মেরুদণ্ড ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা, সেই অপারেশনবিহীন চিকিৎসার আসলে প্রসিজিওরটা কি হয়ে থাকে? আপনাকে ধন্যবাদ। আসলে আমরা এর আগে কারণগুলো বলেছি, যদিও অনেক কারণ, মানে রোগের কারণের কিন্তু শেষ নাই। বেশিরভাগ রোগী কিন্তু আপনার বিভিন্ন রোগ, আর্থ্রাইটিস, বিভিন্ন ইনজুরি, এই জাতীয় সমস্যা নিয়ে আসলে মেরুদণ্ড সমস্যা ভোগে। খুব রেয়ার কেস আছে যেটা হচ্ছে প্যাথোলজিক্যাল হতে পারে, যেমন টিউবারকুলোসিস বা টিবি রোগ মেরুদণ্ডে হতে পারে, ক্যান্সারের মতো সমস্যা হতে পারে, বা এনি ইনফেকশন, পটস স্পাইন, যেটা অবশ্য টিবি, এনি ইনফেকশন থেকে হতে পারে। এই কেসগুলো খুবই কম। তো এই কেসগুলোর ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন আছে, কিন্তু মোস্ট অফ দ্য রুগী কি আমরা অপারেশনবিহীন চিকিৎসা দিতে পারি। এর মূল যে ট্রিটমেন্ট মেথড সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ইলেকট্রোথেরাপি, বিভিন্ন প্রকার এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, যেগুলো আমরা দিয়ে থাকি স্পেশালি ডিপিআরসি এবং আমাদের মতো যত চিকিৎসক সারা পৃথিবীতে আছেন তারা এটা প্রোভাইড করে থাকেন। সেই ক্ষেত্রে রুগী হসপিটালে রেগুলার এসে গিয়েও করতে পারে, বা আমরা যদি মনে করি রুগী হসপিটালাইজেশন প্রয়োজন, তখন আমরা হসপিটালে ভর্তি করে দিই। সেটা হতে পারে ধরেন 14-15 দিন, সর্বোচ্চ 1-1.5 মাস, এই টোটাল টাইম রুগীদেরকে লাগে। তখন আমরা তাকে আবার রিকারেকশন করা, রিকভারি করা, তার অনেক সময় পেইন কমানো উদ্দেশ্য তো আসি আমাদের, পাশাপাশি তাকে কারেকশন করা, স্পাইনটাকে আগের জায়গায় আনা, ডিস্ককে আগের জায়গায় আনা। মাসেল অনেক সময় দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ডের, ঘাড়, পিঠের, কোমরের। যে রুগী আমরা যতই বলি আপনি এভাবে বসেন, সে আবার কুঁজ হয়ে ছেড়ে দেয়, আবার বলি আপনি কারেকশন করেন, আবার ছেড়ে দেয়, বলে স্যার আমি তো পারি না। এর মূল কারণটা হচ্ছে তার দীর্ঘ সময় মাসেলগুলো দুর্বল হয়ে পড়ছে। তখন আমরা হসপিটালে বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি, তাকে কুড়িয়ে থাকি, মাসেলকে স্ট্রেনদেন করানো হয়, মাসেলের পাওয়ারকে বাড়ানো হয়, এন্ডুরেন্সকে বাড়ানো হয়, এবং পশ্চার কারেকশন করা হয়। এই কাজগুলো কিন্তু আমরা করি, এবং যেন সে পরে কাজে গিয়ে আবার তার প্রবলেমটা না দেখা দেয়, সেই কাজটাকে আমরা হাতে কলমে তাকে শিখিয়ে দিই যে আপনি কাজটা এইভাবে করবেন। ধরেন একজন ড্রাইভিং করে বা একজন
মাজরা আমরা বলি সৌদি আরব বা বাংলাদেশে যে খেতে খামারে কাজ করে, সে বোঝাটা কতটুক নিবে, কিভাবে সে বোঝাটা উঠাবে, ড্রাইভিং এ তার স্টিয়ারিংটা, সিট এবং স্টিয়ারিং এর মধ্যে ডিস্টেন্সটা কতটুক হবে, তার ড্রাইভিং নাই, বসে বসে মোবাইল চালাবা, সিটে শুয়ে ঘুমায়। এই যে বদ অভ্যাসগুলা বা সচেতনতা, আমরা তখন তাকে ধরিয়ে বুঝিয়ে দিই যে আপনি এভাবে এই কাজটা করবেন। অনেকে পায়ের তলার প্রবলেমের কারণে মেরুদণ্ডের ব্যথা হয়, যেমন অনেকে সেফটি শু ইউজ করে, বাহিরে শক্ত জুতা পায়ে দেয়, অনেকে বাসায় খালি পায়ে হাঁটে, এগুলো আমরা কারেকশন করে দিই। তখন কিন্তু এই সমস্যাগুলো সাধারণত আর বারবার ফিরে আসে না। আচ্ছা, আপনি যেরকমটা অনুষ্ঠানের শুরুতে বলছিলেন, এখনো বললেন যে খুবই কম ক্ষেত্রে আসলে অপারেশনের প্রয়োজন হয় এবং সেটির রেশিও হচ্ছে 5%। এবার জানতে চাইবো যে যেরকমটা বলছিলেন যে আপনারা বিভিন্ন থেরাপির মাধ্যমে, ইলেকট্রোথেরাপি বা বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে রোগীদেরকে আসলে আশ্বস্ত করে থাকেন বা সেবা দিয়ে থাকেন, সেটির আসলে ডিউরেশন কত? রোগীদের আসলে ঠিক কত সময় পর্যন্ত এই এক্সারসাইজ বা থেরাপির আন্ডারে থাকতে হবে? এটা খুবই ইম্পর্টেন্ট। প্রায় রুগীরও বলে যে স্যার আমরা আসলে কতদিন হাসপাতালে থাকতে হবে বা এসে গিয়েও ট্রিটমেন্টটা কতদিন করতে হবে। এটা রুগী টু রুগী ভেরি করে যদিও, তারপরে কমনলি আমি কিছু রোগের নাম বলি, যেমন পিএলআইডি বলছিলাম বা লিস্থেসিস, এইগুলার ক্ষেত্রে সর্বোচ্চ 1 মাস মানে ডিউরেশন, মানে ট্রিটমেন্ট টোটাল। এই 1 মাসের যে ট্রিটমেন্টটা আমরা করি হাসপাতালে, ডাক্তাররা আমরা টিম ওয়ার্কের মাধ্যমে, এটা আমাদের কাজ। কিন্তু আফটার দ্যাট যখন আমরা রুগীটা ছেড়ে দিব, তখন আমরা কিছু বললাম যে আর্গোনমিক্স বা তার কারেকশন, বা প্রত্যেকটা রুগী তো আলাদা আলাদা পেশাজীবী, ঠিক না, এক একজন এক এক পেশার লোক, তার পেশাটাকে তার মতো করে আমরা কারেকশন করে দিই যেন সে কীভাবে করবে, এবং তার জন্য আমরা স্পেসিফিক কিছু এক্সারসাইজ দিই। তো সেটার জন্য তার হাসপাতালে আসার আর কোনো প্রয়োজন নেই। রুগীকে আমরা ট্রেনিং দিই, রুগীকে আমরা শিখিয়ে দিই, রুগী সেটা নিজের মতো করে সেটা অফিসেও করতে পারে, বাসায়ও রাতে ঘুমাতে সময় করতে পারে, বা বিফোর মানে ঘুম থেকে জেগেও সে করতে পারে। জাস্ট প্রতিদিন 5-6 মিনিট করে 2 থেকে 3 বার হয়তো ব্যায়াম বা এক্সারসাইজগুলো করা, আর তাকে নিয়মগুলা মেনে চলা। আর পাশাপাশি আমরা অনেক সময় কিছু সাপ্লিমেন্ট, ওষুধ দেওয়া লাগে, রুগী টু রুগী ভেরি করে। যেমন কিছু আর্থ্রাইটিস আছে, এটা অনেকে বাংলাদেশে কনফিউজ, বা রুগীরা মনে করে স্যার কেন আমি আজীবন ওষুধ খাবো, কেন এত বছর ওষুধ খাবো। কিছু ডিজিজ আছে ইউ শুড কন্টিনিউ, মানে আপনাকে ওষুধ খেতেই হবে। যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এটা অটোইমিউন ডিসঅর্ডার। আপনি শুধু ফিজিও রিহ্যাব করলেন, ভালো হয়ে গেলেন তা না, আপনাকে ওষুধ খেয়ে আপনাকে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। এই জন্য বিভিন্ন ডাক্তার সাহেবরা বিভিন্ন আপনার ডিজিজ মডিফাইং ড্রাগস দিয়ে থাকে। যেমন কমনলি আমি বলি সালফাসালাজিন, মিথোট্রেক্সেট বা টোফাসিটিনিব, উপাসিটিনিব, এগুলো আছে। তো এই যে ওষুধগুলা, এটা একটা তো টিম ওয়ার্কের মাধ্যমে হয়ে থাকে। এক এক ডাক্তার এক এক রোগের এক এক সাইড দেখে। তো এই ওষুধগুলো কিন্তু প্রয়োজনে ডাক্তারের পরামর্শে কিছুদিন কন্টিনিউ বা কয়েক বছর কন্টিনিউ করতে হয়। আচ্ছা, ওষুধ নিয়ে যেরকমটা বলছিলেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রোগীরা আসলে ফার্মাসি থেকে ওষুধ নিয়ে আসে, খেয়ে তারপর কিছুদিন ভালো থাকে, ব্যথাটা আবার পরবর্তীতে আবার ফর্ম করে। তো সেই ক্ষেত্রে রোগীদের উপর আপনার পরামর্শ আসলে কি থাকবে? এটাই হচ্ছে আরেকটা প্রবলেম। ধরেন কেউ যদি প্রাইমারিলি কোনোদিন হঠাৎ এরকম ব্যথা বেদনা ভুগলো, একদিন খেলো, ওকে ভালো হয়ে গেল, কিন্তু সে যদি দেখলো তার এই পেইনটা বারবার আসছে, কয়েক মাস পর পর আসছে, 1 বছর পর পর আসছে, বা টানা দীর্ঘদিন আছে, তখন এই যে বারবার ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এটা মিনিমাইজ করে রাখাটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। কি হতে পারে, তার যে ভিতরে যে রোগটা সে জানলো না, এই রোগটা কিন্তু আস্তে 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 একটা মেজর প্রবলেম হয়ে দাঁড়াবে। ধরেন পিএলআইডি প্রাইমারি আমরা বলি ডিস্ক বাল্জ, তখন পেইন হয়, তখন এটা আস্তে আস্তে ডিস্ক প্রোট্রুশন হবে, এক্সট্রুশন হবে, তখন আলটিমেটলি তাকে অপারেশনে যেতে হবে, বা লিস্থেসিস হয়ে আরো খারাপের দিকে যেতে পারে, বা আর্থ্রাইটিস আরো ডিসেবিলিটি বাড়তে পারে। এটা করা যাবে না। আর পাশাপাশি পেইন কিলার বারবার খেলে আপনি তো জানেন যে আমাদের কিডনি ফেলিউর হয়ে যেতে পারে। আমাদের কিডনি রোগী মোস্ট অফ দ্য বাংলাদেশ কি সারা ওয়ার্ল্ডই ডিউ টু পেইন কিলার, মানে দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খাওয়া, কিডনির প্রবলেম হয়, আবার পেটে আলসার হতে পারে, তারপরে লিভারে প্রবলেম হতে পারে। মানে ব্যথার ওষুধের সাইড ইফেক্ট তো আসলে বিশাল। তো এই জন্য আমার মনে হয় এই কাজটা রোগীদের করা উচিত না। জি, সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশনও এর সাথে অনেকভাবেই আসলে সংযুক্ত। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। এটিএন নিউজের দর্শক, কলাকৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন।
ধন্যবাদ।